সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিজনেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের অর্থের সমূল্য প্রশ্ন থেকে আসা সৃজনশীল প্রশ্নটি সলভ করবো ইনশাআল্লাহ। সো আমরা উদ্দীপক পড়ার আগে আমরা প্রশ্নগুলোকে একটু আইডেন্টিফাই করব। ফার্স্ট ওয়ান, গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে জনাব পি এর বিনিয়োগের উপর সুদের হার নির্ণয় করো। তার মানে জনাব পি নামক একজন ব্যক্তির বিনিয়োগের উপর সুদের হার, তার মানে তিনি যে বিনিয়োগ করেছেন, কত সুদের হারে বিনিয়োগ করেছেন, এই সুদের হারটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছেন। সো আমরা প্রশ্নটা আইডেন্টিফাই করলাম। গো নাম্বার আই ইকুয়াল টু হোয়াট। ওকে, এটা কিন্তু জনাব পি। ওকে, দেন এরপর আমাদেরকে জানতে চেয়েছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, এটা হচ্ছে জনাব কিউ, এই জায়গায় একটা কিউ মিস্টেক হয়েছে। ওকে, দেন এখানে বলছে জনাব কিউ এর বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি উত্তম মূল্যায়ন করো। তাহলে দেখেন এখানে দুজন ব্যক্তি, একজন হচ্ছে পি আর একজন হচ্ছে কিউ। পির কথা বলা আছে গ নাম্বারে আর কিউর কথা আছে ঘ নাম্বারে। তার মানে কিউর ক্ষেত্রে বলতেছে জনাব কিউ এর বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি উত্তম, কোন প্রকল্পটি উত্তম। এই কথাটা আসার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারি একাধিক প্রকল্প আছে, সেজন্যই তার একাধিক প্রকল্পের মধ্যে মিস্টার কিউর জন্য কোন প্রকল্পটি উত্তম হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য বলেছেন। সো আমরা কিউর জন্য আলাদা একটা পেজ নিই। এটা হচ্ছে গ নাম্বার মিস্টার কিউর জন্য। তাহলে কোন বিকল্পটি উত্তম, তাহলে এখানে একাধিক বিকল্প আছে, এটা আমরা বুঝতে পেরেছি। ওকে, সো আমরা উদ্দীপক পড়া শুরু করি। দেন পি ও কিউ দুই বন্ধু। পি তার সঞ্চিত 2 লক্ষ টাকা একটি ব্যাংকে জমা রেখে 5 বছর পর 3,50,000 টাকা গ্রহণ করেন। দেখেন পি তার সঞ্চিত 2 লক্ষ টাকা জমা রেখে, কখন রেখেছেন, এখন রেখেছেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 2 লক্ষ টাকা। এখন দেখেন বলা হচ্ছে একটি ব্যাংকে জমা রেখে 5 বছর পর 3,50,000 টাকা গ্রহণ করেন। তাহলে 3,50,000 টাকা গ্রহণ যেহেতু করেন বলছেন, তাহলে আমরা লিখতে পারি 5 বছর পর যেহেতু গ্রহণ করেছেন n ইকুয়াল টু 5। যেহেতু আফটার 5 ইয়ার্স গ্রহণ করেছে সেহেতু আমরা এটাকে বলতে পারি ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে 3,50,000 টাকা। ওকে, দেন এরপর কি বলেছে, অপরদিকে কিউ। তাহলে কিউর জন্য যে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন করব এটা কিন্তু ঘ নাম্বারে। সো আমরা ঘ নাম্বারের পেজে শিফট করি। এক্ষেত্রে বলেছেন, দেখেন বলা হচ্ছে অপরদিকে কিউ তার সঞ্চিত 1 লক্ষ টাকা বিনিয়োগযোগ্য 2টি প্রকল্প থেকে একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। তার মানে তার কাছে রয়েছে কিন্তু 1 লক্ষ টাকা। ওকে, তাহলে 1 লক্ষ টাকাগুলো তিনি কি করতে চান, বিনিয়োগ করতে চান। সো আমরা লিখতে পারি প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 লক্ষ। যেহেতু এখানে 2টা প্রকল্প আছে, আমরা 2টার ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু লিখবো 1 লক্ষ টাকা। ওকে, দেন এরপর কি বলেছে দেখেন, এরপর বলতে চাচ্ছেন প্রকল্প এতে বিনিয়োগ করলে আগামী 5 বছর যথাক্রমে 20,000, 28,000, 26,000, 24,000 এবং 58,000 টাকা পাবেন। তার মানে এ নামক একটি প্রকল্পে যদি তিনি 1 লক্ষ টাকাগুলো বিনিয়োগ করেন, সেখান থেকে তিনি আগামী 5 বছর যাবৎ 20,000 টাকা পাবেন, 28,000 টাকা পাবেন, 26,000 টাকা পাবেন এবং 24,000 টাকা এবং 58,000 টাকা সে ওখান থেকে গ্রহণ করতে পারবেন। ওকে, তাহলে সে কিন্তু 1 লক্ষ টাকা যা বিনিয়োগ করবেন এগুলো একসাথে পাবে না, প্রতি বছর বছর পাবেন। তাহলে এটাকে কিন্তু আমরা এনইউটি বলতে পারি না। কেন, এখানে দেখেন প্রত্যেকটা টাকার অ্যামাউন্ট কিন্তু ভিন্ন ভিন্ন, 1 বছর পর পর পাচ্ছে, সমান সময়ের একক কিন্তু সমান, ঠিক আছে, কিন্তু টাকার অ্যামাউন্ট সমান নয়। যেহেতু 2টা বৈশিষ্ট্যকে রিজার্ভ করে না, সেহেতু আমরা এটাকে এনইউটি বলতে পারি না, এটাকে বলা হয় মিশ্র নগদ পাবো। সো সে প্রথম বছর পাবে, ফার্স্ট ইয়ারে পাবে 20,000, দেন দ্বিতীয়তম বছরে গিয়ে সে পাচ্ছে 28,000,
তৃতীয়তম বছরে গিয়ে দেখেন প্রথম বছর, দ্বিতীয় বছর অ্যান্ড তৃতীয় বছরে গিয়ে সে পাচ্ছে 26,000 অ্যান্ড ফোর্থ সে পাচ্ছে 24,000 অ্যান্ড ফিফথ সে পাচ্ছে 58,000। ওকে, দেন এরপর বলছে অপর দিকে প্রকল্প বিতে বিনিয়োগ করলে আগামী 5 বছর ধরে, দেখেন আগামী 5 বছর ধরে প্রতি বছর 26,000 টাকা করে মুনাফা পাবেন। তার মানে প্রকল্প বি নামক একটা প্রকল্পে যদি সে তার জমানো 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেখান থেকে প্রতি বছর শেষে প্রতি বছর কত টাকা করে পাবেন? 26,000। যেহেতু প্রতি বছর সেম পরিমাণ অ্যামাউন্ট পাবেন, সেহেতু এটাকে আমরা বলতে পারি এনইউটি। সো আমরা লিখতে পারি এটা হচ্ছে প্রকল্প এর ক্ষেত্রে আর এটা হচ্ছে প্রকল্প বির ক্ষেত্রে। তাহলে এনইউটির পরিমাণ দিয়ে আছে আমাকে 26,000। কয় বছর পাবেন? 5 বছর। এখানেও কত বছর দাঁড়ায়? n = 5। ওকে, দেন এরপর কি বলছে দেখেন, বলা হচ্ছে কিউ এর প্রত্যাশিত আয়ের হার 10%। তার মানে মিস্টার কিউ যিনি আছেন তার আয়ের হার হচ্ছে 10%, প্রত্যাশিত আয়ের হার। তাহলে এখানেও আয়ের হার হচ্ছে 10%। সো আমাদের উদ্দীপক আর পড়ার প্রয়োজন নেই, আমরা এই মেটেরিয়ালসগুলোকে কাজে লাগিয়ে আমরা সলিউশন পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা গ নম্বর প্রশ্ন থেকে শুরু করি। পিইউ এর সুদের হার বের করতে বলেছেন দেখেন। সো আমরা সুদের হারটা বের করে নিই। সুদের হার বের করার জন্য বা সময়ের পরিমাণ বের করার জন্য আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে আমরা সবসময় ফিউচার ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করব। সো আমরা ফিউচার ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করি। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার বাই এন। যদি এখানে এম এর মান থাকতো তাহলে আমরা এম দ্বারা আইকে ভাগ দিতাম, এন কে গুণ করতাম। যেহেতু নাই সেহেতু আমাদের কিছু করার দরকার নেই, জাস্ট মানগুলো বসাবো। ফিউচার ভ্যালু দিয়ে আছে কত? 3,50,000 ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু দিয়ে আছে 2 লক্ষ টাকা। 1 প্লাস আই, আই এর মান দেওয়া নাই লিখবো না। এন এর মান দিয়ে আছে কত বছর? 5 ইয়ার্স। সো এন ইকুয়াল টু 5। এখন দেখেন এই 2 লক্ষ টাকা যদি এখানে গুণ অবস্থা আছে, এদিকে যদি নিয়ে আসি 3,50,000কে ভাগ, আর 2 লক্ষ দিয়ে যদি 3,50,000কে ভাগ করি তাহলে আমাদের মান আসে 1.75 ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার বাই 5। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে আমরা 5 1 এর উপর পাওয়ার করতে পারি কিন্তু আই এর উপর করতে পারি না। সেজন্য আমাদের পাওয়ারের স্থানটা কি করব? স্থানান্তর করাবো। ঠিক আছে, এখন দেখেন এই পাওয়ারের নিচে 5 এর নিচে কিন্তু 1 আছে। এখন পাওয়ার মানেই তো গুণন, ঠিক না? সো আমরা যদি স্থানান্তর করাই তাহলে আমাদের দাঁড়ায় 1.75 এটা দাঁড়ায়। ওকে, এখন পাওয়ারটা যদি এদিকে নিয়ে আসি, গুণ স্থানান্তর করালে এটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তার মানে এটা অলরেডি ভগ্নাংশের মধ্যে আছে, সেজন্য এখানে আসলে কি হয়ে যাবে? উল্টে যাবে। সো 1/5 ইকুয়াল টু 1 প্লাস আই। এখন 1.75 এর উপর যদি আমরা 1/5 দ্বারা যদি পাওয়ার করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান দাঁড়াবে 1.118। ওকে, ইকুয়াল টু 1 প্লাস আই। সো 1.118 থেকে এই যে 1টা আছে এটা কিন্তু প্লাস অবস্থায় আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস হবে। তাহলে আমাদের মান আর থাকে কত? 0.118 ইকুয়াল টু আই। ওকে, সো আমরা লিখতে পারি আই ইকুয়াল টু 11.8%, কারণ এটাকে পার্সেন্টেজে গুণ রূপান্তর করতে গেলে 100 দ্বারা গুণ করব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে মিস্টার পি এর আয়ের হার হচ্ছে, বিনিয়োগের উপর আয়ের হার হচ্ছে 11.8%। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে শিফট করি। নেক্সট কোয়েশ্চেন বলা আছে, দেখেন কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এখানে বলা আছে জনাব কিউ এর বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি উত্তম হবে। তার মানে তার কাছে বিনিয়োগের জন্য দুইটা বিকল্প রয়েছে। এই দুইটা বিকল্পের মধ্যে তার কাছে কোন বিকল্পটা তার জন্য উপযুক্ত হবে এটা আমাদেরকে ডিটারমাইন করতে বলেছেন। সো আমরা এখান থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব বা ফিউচার ভ্যালু বের করব, ডাজন্ট ম্যাটার, আমরা আমাদের মতো করে বের করতে পারি, কোনো সমস্যা নাই। তবে আপনি কি বের করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনি যেভাবে প্রেজেন্ট ভ্যালুতে আনসার দেন, ফিউচার ভ্যালুতে আনসার দেন, দুইটা আনসারই কিন্তু অ্যাকসেপ্টেড। সো আমরা এখান থেকে চাইলে ফিউচার ভ্যালুতে আনসার দিতে
পারি, অথবা প্রেজেন্ট ভ্যালুতে আনসার দিতে পারি। ওকে, এখন দেখেন আমরা প্রেজেন্ট ভ্যালু দিব নাকি ফিউচার ভ্যালু দিব, এটা আমরা আমাদের মতো যেটা করতে আপনার সহজ মনে হবে, যেটা করতে আপনার কম ঝামেলাযুক্ত মনে হবে, ওটা আপনি চুজ করবেন। সো আমরা প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে আনসার দিই, অর্থাৎ আজকের দিনের মূল্যটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ আমরা জানি ফিন্যান্স সবসময় ফিউচার ভ্যালু চেয়ে প্রেজেন্ট ভ্যালুকে বেশি প্রাধান্য দেয়। ঠিক আছে, কারণ প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আগামীকালকে বুক করার চাইতে আজকে বুক করে ফেলাটা উত্তম। ঠিক আছে, সো আমরা প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে আনসার দিই, আপনারা চাইলে ফিউচার ভ্যালুর ভিত্তিতে আনসার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন তাহলে আমরা একটা একটা করা শুরু করি, প্রকল্প এ দিয়ে শুরু করি। ঠিক আছে, এখানে যেহেতু মিশ্র নগদ প্রবাহ, এখানে আমরা কি করতে পারবো না, ইউনিটের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, সো আমরা বের করবো প্রেজেন্ট ভ্যালু। ওকে, তাহলে প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি, এটা হচ্ছে এ প্রকল্পের জন্য প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে পিবি ইকুয়াল টু FB ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার বাই m, এটা হচ্ছে সূত্র। সো এখানে একটু খেয়াল করে দেখবেন, আমাকে কিন্তু প্রেজেন্ট ভ্যালু কিন্তু একটা দেয়া নাই, আমাকে পাঁচটা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, সরি ফিউচার ভ্যালু দেওয়া আছে। প্রথম বছর পর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। ঠিক আছে, তাহলে আমরা একটা ফিউচার ভ্যালু আগে লিখি। তাহলে প্রথম ফিউচার ভ্যালু হচ্ছে কত, 20,000 টাকা। 1 প্লাস, দেখেন ওর আয়ের মানটা কত ছিল, এই যে দেখেন ওর আয়ের মানটা হচ্ছে 10%, সো আমরা 10% লিখি 0.1 টু দি পাওয়ার বাই 5 n ইকুয়াল টু 5। আমরা দেখেন আমরা কিন্তু 1 2 3 4 এভাবে দিয়ে করি, আসলে এভাবে আমরা 4 3 2 1 0 এভাবে করি, বা 1 2 3 4 5 এভাবে করি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে একরকম, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে একরকম, এভাবে মুখস্থ করে শিখি। আসলে আমি মুখস্থ করাতে চাচ্ছি না, কারণ মুখস্থ করলে আমাদের র্যান্ডম কিন্তু বছর আসলে আমরা কিন্তু অঙ্কগুলো আনসার করতে পারবো না, সো আমরা বুঝে শিখবো। ওকে, এন এর মান যেহেতু 5 এ লিখলাম, দ্যাটস ইট, শেষ। ওকে, দেন এখন একটা বছরকে আমি লিখেছি, কিন্তু এরকম কয়টা সূত্র লিখতে হবে, তাহলে আমাকে 5টা সূত্র লিখতে হবে। এখন 5টা সূত্র আমি না লিখে এটার সাথে কিন্তু প্লাস দিয়ে দিয়ে আমি 5টা সূত্রই কিন্তু বসাতে পারি। তাহলে এরপরের আইটেম ছিল কত টাকা, 28,000 টাকা। ওকে, তাহলে 1.1 টু দি পাওয়ার বাই 5 প্লাস এরপরের আইটেম ছিল 26,000, 1.1 টু দি পাওয়ার বাই 5। এরপরের আইটেম ছিল 24,000, 24,000, 1.1 টু দি পাওয়ার বাই 5। দেন এরপরের বছরটা আমার কত ছিল, 58,000 টাকা। ওকে, তাহলে 58,000, 1.1 টু দি পাওয়ার বাই 5। এখন দেখেন আমরা কিন্তু বের করতেছি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে আজকেই নিয়ে নিব। ঠিক আছে, এখন দেখেন আমি 5টা বছর টাকা পাচ্ছি, কেন পাচ্ছি, কারণ ওই ব্যবসায়ী এ নামক ব্যবসায়ী কিন্তু আমি কত টাকা ইনভেস্ট করেছি, 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। এখন এ নামক ব্যবসাটা আমাকে প্রথম বছরের শেষের দিন, যেহেতু কোন দিন ফেরত দিয়েছে, শুরুতে শেষে দিচ্ছে এটা বলা নাই, তাহলে আমরা শেষের দিন ধরে নিলাম। প্রথম বছরের শেষের দিন এ নামক ব্যবসাটা আমাকে, যে 1 লক্ষ টাকা তাকে ইনভেস্ট করেছিলাম ব্যবসাতে, ওখান থেকে সে আমাকে কত টাকা ফেরত দিচ্ছে, 20,000 টাকা ফেরত দিচ্ছে। এখন এটা কখন দিচ্ছে, ডিসেম্বরের 31 তারিখ। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন তো, আমি তাকে দিয়েছি 1 লক্ষ টাকা, সে প্রথম বছরের শেষের দিন আমাকে ফেরত দিচ্ছে কত, 20,000 টাকা। তার মানে 20,000 টাকা ফেরত দিচ্ছে প্রথম বছর, তাহলে বাকি 80,000 টাকা তার কাছে আছে, এগুলো থাকবে, এগুলো পরের হিসাব। কিন্তু প্রথম বছর যে সে আমাকে 20,000 টাকা ফেরত দিচ্ছে, কখন দিচ্ছে, আমি তাকে টাকা দিয়েছিলাম জানুয়ারির 1 তারিখ, সে আমাকে ফেরত দিচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তাহলে দেখেন তো, এই 20,000 টাকা যেটা আমাকে ডিসেম্বরের 31 তারিখ ফেরত দিচ্ছে, এই টাকাটা জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এই ব্যবসা প্রতিষ্ঠানকে আমার 20,000 টাকাগুলা কি তার ব্যবসা প্রতিষ্ঠানে খাটাই নাই, অবভিয়াসলি খাটিয়েছে। তাহলে আমার টাকাগুলো যদি সে খাটায়, অবশ্যই এই টাকার উপর আমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। তাহলে এই 20,000 টাকার উপর প্রথম বছর আমাকে কি দিবে, সুদ দিবে। কিন্তু দেখেন প্রথম বছরেই তো আপনি টাকাটা নিয়ে ফেললেন 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকা প্রথম বছর শেষের দিন ফেরত দিয়েছে, প্রথম বছরের সুদ দিয়েছে, কিন্তু এই 20,000 টাকা কি ব্যবসার কাছে দ্বিতীয় বছর ছিল না, তাহলে দ্বিতীয় বছর আমাকে সুদ দিবে, দিবে না।
এই 20,000 টাকা তো আমি প্রথম বছরের শেষের দিন নিয়ে ফেলছি, তাহলে তৃতীয় বছর কি আমাকে সুদ দিবে? না, কারণ তৃতীয় বছর এই 20,000 টাকা ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করা নাই, কারণ আমি আমার ইনভেস্টমেন্ট আমাকে ফেরত দিয়ে ফেলছি। ওকে, চতুর্থ বছর দিবে? না। পঞ্চম বছর দিবে? না। তাহলে একটু খেয়াল করে দেখেন আমাকে দিচ্ছে কয়টা বছর সুদ? একটা বছর। দিচ্ছে না কয় বছর? 4 বছর। তাহলে দেখেন এটার উপর পাওয়ার কত দিয়েছে? 5। আসলে কি আমি 5 বছরের সুদ পাবো? না, আমি সুদ পাবো কয় বছর? 1 বছর। তাহলে পাচ্ছি না কয় বছর? 4 বছর। তাহলে মাইনাস কত দিব? 4। এটা হচ্ছে অথেন্টিক মেথড। ওকে, দেন এর পরের বছর গিয়ে দেখেন ব্যবসা আমাকে কি করলো? 28,000 টাকা ফেরত দিল। এখন এই 28,000 টাকা যে ব্যবসা আমাকে ফেরত দিচ্ছে, কখন ফেরত দিচ্ছে? দ্বিতীয় বছরের শেষের দিন, ডিসেম্বর 31 তারিখ। কিন্তু এই টাকাটা আমি ব্যবসাকে দিয়েছিলাম কখন? প্রথম বছরের জানুয়ারির 1 তারিখ। দেখেন 1 লক্ষ টাকা দিয়েছি। তাহলে প্রথম বছর জানুয়ারির 1 তারিখ যে আমি ব্যবসাকে 1 লক্ষ টাকা দিয়েছি, তার মধ্য থেকে সে আমাকে 28,000 টাকা ফেরত দিচ্ছে কখন? দ্বিতীয় বছরে শেষের দিন দিচ্ছে। তাহলে একটু চিন্তা করে দেখেন এই 28,000 টাকা প্রথম বছর কার কাছে ছিল? ব্যবসার কাছে ছিল। তাহলে আমার টাকা যদি ব্যবসার কাছে থাকে, তাহলে ব্যবসাকে ওই টাকার উপর আমাকে সুদ দিতে হবে না? অবভিয়াসলি হবে। তাহলে প্রথম বছর 28,000 টাকার উপর আমাকে সুদ দিবে। এখন দেখেন দ্বিতীয় বছর আমি দিয়েছি প্রথম বছরের জানুয়ারির 1 তারিখ, তাহলে প্রথম বছর সুদ দিল। দ্বিতীয় বছর জানুয়ারির 1 তারিখ থেকে টাকাগুলো কি ব্যবসায় ইনভেস্টমেন্ট করা ছিল না? 28,000 অবশ্যই ছিল। তাহলে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সে কি আমার 28,000 টাকাগুলো দ্বিতীয় বছর কি খাটাই নাই? অবভিয়াসলি খাটিয়ে গেছে। তাহলে এই 28,000 টাকা যে আমার ব্যবসায় ইনভেস্টমেন্ট করা ছিল দ্বিতীয় বছরের শেষ পর্যন্ত, তাহলে দ্বিতীয় বছরের উপর এই টাকার উপর সুদ কি আমাকে দিতে হবে না? অবভিয়াসলি দিতে হবে। তাহলে দ্বিতীয় বছরের সুদ দিবে। কিন্তু দেখেন আমি তো দ্বিতীয় বছরে এসে 28,000 টাকা নিয়ে ফেলছি, তাহলে এই 28,000 টাকা কি তৃতীয় বছর ব্যবসার কাছে ছিল? ছিল না, কারণ আমি দ্বিতীয় বছরে নিয়ে ফেলছি, শেষের দিন নিয়ে ফেলছি। তাহলে এই 28,000 টাকার উপর তৃতীয় বছর আমাকে কোনো সুদ দিবে না। চতুর্থ বছর দিবে? দিবে না। পঞ্চম বছর দিবে না, কারণ এই টাকাটা আমি দ্বিতীয় বছরের শেষের দিন নিয়ে ফেলছি। তৃতীয়, চতুর্থ, পঞ্চমে এইগুলো ইনভেস্টমেন্ট করা ব্যবসায়ী ছিল না, ব্যবসা আমার টাকা আমাকে রিটার্ন করে দিয়েছে দ্বিতীয় বছরের শেষের দিন। সো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর আমাকে সুদ দিবে না। তাহলে আমাকে সুদ দিচ্ছে কয় বছর? 2 বছর। সুদ দিচ্ছে না কয় বছর? 3 বছর। তাহলে দেখেন তো এটার উপর পাওয়ার কত আছে? পাওয়ার আছে 5। আসলে কি আমি 5 বছরের সুদ পাবো? না, আমি সুদ পাবো কয় বছর? 2 বছর। পাবো না কয় বছর? 3 বছর। তাহলে এখান থেকে কত মাইনাস করে দিব? 3। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এভাবে আমরা প্রত্যেকটা বছরকে বের করতে পারবো। সো আমি আরেকটা বছর বের করে দেখাই, কারণ এই মেথডে যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো আনসার করতে পারবো না, কারণ আমাদের র্যান্ডম বছর কিন্তু দিয়ে থাকতে পারে। তৃতীয় বছর গিয়ে আমি ব্যবসাকে দিয়েছিলাম কিন্তু প্রথম বছর 1 লক্ষ টাকা, তার মধ্য থেকে ব্যবসা আমাকে 26,000 টাকা তৃতীয় বছর গিয়ে ফেরত দিচ্ছে। এখন এই 26,000 টাকা কখন ফেরত দিচ্ছে? ডিসেম্বরের 31 তারিখ। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন তো, আমি ব্যবসাকে প্রথম বছর 1 লক্ষ টাকা দিলাম এবং তার মধ্য থেকে ব্যবসা আমাকে 26,000 টাকা ফেরত দিচ্ছে কখন? ডিসেম্বরের 31 তারিখ। তাহলে একটা বিষয় খেয়াল করেন তো, ডিসেম্বরের 31 তারিখ যদি সে তৃতীয় বছরের শেষের দিন যদি আমাকে 26,000 টাকা ফেরত দেয়, তাহলে এই 26,000 টাকা এতদিন ছিল কার কাছে? এই যে প্রথম বছর, দ্বিতীয় বছর, এগুলো ছিল কার কাছে? অবভিয়াসলি ছিল ব্যবসার কাছে। তাহলে এই 26,000 টাকা কি ব্যবসা প্রথম বছর খাটায় নাই? অবভিয়াসলি খাটিয়েছে। তাহলে ব্যবসা প্রথম বছরের উপর সুদ দিবে। দ্বিতীয় বছর কি ব্যবসার কাছে এই টাকাটা ছিল না 26,000? কারণ সেটা আমাকে ফেরত দিচ্ছে তৃতীয় বছরের শেষের দিন। অবভিয়াসলি 26,000 গুলা দ্বিতীয় বছর ব্যবসার কাছে ছিল। তাহলে এই টাকার উপর ব্যবসা আমাকে কি দিবে? সুদ দিবে। এখন তৃতীয় বছর আমাকে ফেরত দিচ্ছে কখন? শেষের দিন। তাহলে তৃতীয় বছর সারা বছর খাটাইছে কে? ব্যবসা। তাহলে তৃতীয় বছরে ব্যবসা আমাকে কি দিবে? সুদ দিবে। তাহলে এখন এই 26,000 টাকা আমি নিয়ে নিয়েছি কখন? তৃতীয় বছরের শেষের দিন। তাহলে চতুর্থ বছর কি 26,000 ব্যবসার কাছে ছিল? ছিল না, আমার টাকা আমি নিয়ে নিয়েছি। তাহলে এই 26,000 টাকার উপর চতুর্থ বছর ব্যবসা আমাকে কোনো সুদ দিবে না। পঞ্চম বছর দিবে না। তাহলে সুদ দিচ্ছে কয় বছর? 3 বছর। সুদ দিচ্ছে না কয় বছর? 2 বছর। এখন দেখেন তো এটার উপর পাওয়ার কত দিয়েছি? 5। আসলে কি 5 বছরের সুদ আমি পাবো না, আমি পাবো কয় বছর? 3 বছর। তাহলে পাবো না কয় বছর? 2 বছর। যেগুলো পাবো না সেগুলো মাইনাস করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে কত মাইনাস হবে? 1। এখান থেকে কত মাইনাস হবে? 0। তাহলে আমরা সহজেই কিন্তু এটা বুঝতে পারতেছি। ওকে, সো আমরা ক্যালকুলেশন করি। এখন দেখেন আপনি যদি এটাকে ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার মান আসবে কত? 18,182 টাকা। ওকে,
এটা যদি ক্যালকুলেট করেন সেক্ষেত্রে আপনার মান আসবে 23,140। দেন এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার মান আসবে 19,534 টাকা। এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার মান আসবে 16,392 টাকা। দেন এরপরে যদি আপনি এটা ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার মান আসবে 36,013 টাকা। ওকে, এখন দেখেন প্রত্যেকটা মান 5টা মান যদি আপনি যোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি টোটাল পাচ্ছেন 1,13,261 টাকা। ওকে, তার মানে এক প্রকল্পের আমরা কি ভ্যালু বের করেছি? প্রেজেন্ট ভ্যালু বের করেছি। ওকে, তাহলে এক প্রকল্পের প্রেজেন্ট ভ্যালু বের করেছি। এখন আমার কিন্তু দুইটা প্রকল্প ছিল, তুলনা করতে হলে এটার যদি প্রেজেন্ট ভ্যালু বের করি, দেখেন এটার যদি আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করি তাহলে এটারও কি ভ্যালু বের করতে হবে? প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে এটারও আমরা কি ভ্যালু বের করব? প্রেজেন্ট ভ্যালু বের করব। এখন এই প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে আমরা দুইটা সূত্র পাই, একটা প্রেজেন্ট ভ্যালু এনইউইটি আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সাধারণ সূত্র। এখন এখানে কোনটা অ্যাপ্লাই হবে? যেহেতু এটা এনইউইটির অঙ্ক তাহলে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু এনইউইটির সূত্র ইউজ করতে হবে। সো আমরা প্রেজেন্ট ভ্যালু এনইউইটির সূত্র ইউজ করি। প্রেজেন্ট ভ্যালু এনইউইটি ইকুয়াল টু a ইনটু 1 minus 1 plus I to the power by n divided by I লিখলাম। এখন দেখেন এটা এই কিস্তিটা কখন দিবে? বছরের শেষে, শুরুতে কোনো কিছু বলা আছে না, প্রতি বছর 26,000 টাকা দিবে বলছে, শেষেও বলে নেই শুরুতে বলে নেই, সেজন্য আমরা এটাকে শেষে ধরে নিব। তার মানে এটা অর্ডিনারি এনইউইটি। যদি অর্ডিনারি এনইউইটি হয় তাহলে সূত্র শেষে 1 প্লাস আই কে গুণ করার প্রয়োজন নেই। এখন দেখেন এখানে কি এম এর মান আছে? নাই। যদি এম এর মান থাকতো তাহলে এম দ্বারা আই কে ভাগ করতাম, এন কে গুণ করতাম, তাহলে এখানে যেহেতু নাই আমাদের কিছু করতে হচ্ছে না, জাস্ট মানগুলো বসালে হয়ে যাচ্ছে। তাহলে এর মান হচ্ছে 26,000 ইন্টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 প্লাস আই, এখানে আই এর মান কত দিয়ে আছে? 10%, 0.1, তাহলে টু দি পাওয়ার বাই এন ইকুয়াল টু কত? 5 ডিভাইডেড বাই 0.1। তাহলে দেখেন 26,000 ইন্টু এটা যদি ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসে 3.19। ওকে, তাহলে আমাদের টোটাল মান আসবে 98,560। ওকে, তাহলে দেখেন আমরা দুইটার কিন্তু প্রেজেন্ট ভ্যালু বের করছি। প্রকল্প এরও প্রেজেন্ট ভ্যালু বের করছি 1,13,261, আর প্রকল্প বিরও কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছি, সেটা হচ্ছে 98,560 টাকা। ওকে, এখন মিস্টার বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি উত্তম? তার মানে এই টাকাটা তিনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেছেন, বিনিময়ে বাকি দুইটা প্রকল্পকে টাকাগুলো পাচ্ছেন। তাহলে মিস্টার কিউ টাকাগুলা পাচ্ছেন, তাহলে পাওয়ার ক্ষেত্রে সে কোনটা নিবে? বেশিটা নিবে। এখানে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এগুলো কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমার পকেট থেকে টাকা দিচ্ছি বা আমি টাকা পাচ্ছি। যেহেতু মিস্টার কিউ 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন এ এবং বি, যদি এ প্রকল্পে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সে আজকের দিনের ভ্যালুতে সে পাচ্ছেন কত টাকা? 1,13,261। আর বি প্রকল্পে বিনিয়োগ করলে আজকের দিনে সেই টাকাটা হচ্ছে কত টাকা? 98,560 টাকার সমান। সো এই জন্য তিনি কোনটা বেছে নেবেন? তিনি ওই প্রকল্পটা বেছে নেবেন যে প্রকল্প থেকে তিনি বেস্ট রিটার্নটা পাচ্ছে, সবচেয়ে বেশি টাকাটা পাচ্ছে। এখন বেশি টাকা কোনটাতে পাচ্ছে? প্রকল্প বিতে নাকি প্রকল্প এতে? অবভিয়াসলি প্রকল্প এ। তাহলে আমরা বলতে পারি মিস্টার কিউ এর জন্য বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি উত্তম? অবশ্যই কোন প্রকল্পটি উত্তম? এ প্রকল্পটি উত্তম। এই যে এ প্রকল্পটি উত্তম। ওকে, সো আমরা এখন লিখব। দেখেন এখানে দুইটা অঙ্ক আমরা করেছি, এই দুইটা অঙ্কের জন্য কিন্তু আপনি 2 নাম্বারেই পাবেন। ওকে, তাহলে বাকি নাম্বারটা কোথায়? কমেন্টে। তাহলে আমাদেরকে বলতে হবে মিস্টার কিউ এর জন্য এ প্রকল্পে বিনিয়োগ করা উত্তম। ওকে, একটু লিখলে 1 নাম্বার। কেন? যেহেতু এ প্রকল্পের
প্রকল্প হতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বি প্রকল্প হতে বেশি। দ্যাটস ইট। একটু লিখে দিলেই কিন্তু আপনি এটার জন্য 1 নাম্বার, এটার জন্য 1 নাম্বার, অঙ্কের জন্য 2 নাম্বার, টোটাল 4 নাম্বার পেয়ে যাবেন। দেখেন আমরা চাইলে এই মেথডগুলা মুখস্থ করে করতে পারি। দেখেন এখানে যে আমরা করলাম, দেখেন এইগুলো চাইলে কিন্তু আমরা মুখস্থ বসাতে পারি, কিন্তু আমরা বুঝে একটু শিখবো। আমরা মুখস্থ বসাবো কেমনে? ধরেন আমি একটা করে ফেলছি, 2টা করে ফেলছি, তারপর বুঝে যাচ্ছে আমি মুখস্থ বসিয়ে দিব, ঠিক আছে, ওকে ফাইন, সময় বাঁচানোর জন্য করা উচিত। কিন্তু তার মানে আমি যদি মুখস্থ করে শিখি, আমি মূল বিষয়টা কেমনে 5 - 4 কেন এখানে 2 বসালাম বা 1 বসালাম, কেন এখানে 2 বসালাম, কেন 3 বসালাম, এগুলো যদি মুখস্থই বসাই দিই, দেখেন এখানে প্রত্যেকটা বছরের সিকোয়েন্স কিন্তু আছে, 1 2 4 5 এভাবে দিয়ে আছে, ওকে, সিকোয়েন্স আকারে। কিন্তু যদি আপনাকে কখনো বলে 1 প্রথম বছর পাইছে, তৃতীয় বছর পাইছে, পঞ্চম বছর গিয়ে পাইছে, ষষ্ঠ বছর গিয়ে পাইছে, দশম বছর গিয়ে পাইছে, এরকম র্যান্ডম বছর যখন বলা থাকবে, তখন আপনার আর মুখস্থ বিদ্যা কাজ করবে না। ওখানে কিন্তু এইভাবে বুঝে বুঝে আপনাকে কিন্তু মানগুলা বসাতে হবে। যেমন 2019 কি 20 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কিন্তু একটা প্রশ্ন ছিল টেস্ট পরীক্ষার, এইভাবে র্যান্ডম বছরের। সো যারা মুখস্থ করে গিয়েছে, আমি 100% হলপ করে বলতে পারি তারা কেউ আনসার দিতে পারে নাই, কিন্তু যারা এভাবে বুঝে বুঝে করে গিয়েছে তারা 100% ওই প্রশ্নের আনসার দিতে পেরেছে। সো আশা করি তোমরাও পারবে। সবাই ভালো থাকবে, দোয়া রইল। সালামু আলাইকুম।